একফালি হেসে অফিস বিল্ডিংয়ে ঢুকে যায় ইপ্সিতা। এবার ভুল ত্রুটি হলো না, যদিও ক্যান্ডিডেট ছিল প্রচুর। অবাক লাগে ভেবে এত লোক জার্মান শেখে, কেউ কেউ তো ভালো করে ইংরেজিও বলতে পারছে না। ইপ্সিতার খারাপ লাগে সহযাত্রীর আগাম সংগ্রামের কথা ভেবে। সে নিজে এবার যথেষ্ট তুষ্ট ইন্টারভিউ দিয়ে চাকরি হয়েও গেল। বাড়ি থেকে দূরত্বটা অনেক, এটাই আপাতত প্রাথমিক সমস্যা, কিন্তু এক অন্য অনুভূতি। এর আগের চাকরিগুলোয় প্রায় বেগার খেটেছে, হাতে যা পেয়েছে তা না পাওয়ার সমান। তার চাইতে খসেছে বেশি যাতায়াত আর টিফিনের খরচায়। কিন্তু এই কোম্পানির অ্যানুয়াল টার্নওভার ভালো, এরা প্যাকেজ দিচ্ছে ভালো। ইপ্সিতার সব স্বপ্নের মতন লাগছিল, মনে হচ্ছিল তবে সবার জীবনেই একটা দিন আসে যখন আর সংগ্রাম থাকে না, থাকে সফল জীবনযাপন। এর ভিতর এক ছুটির সকালে ফোন এলো রাজের। সে প্রথম মাইনে পেয়েছে, তাই তার মাকে একটা শাড়ি দিতে চায়। বেশ উত্তেজিত সে ফোনে, প্রায় এক নিঃশ্বাসে বলল, ইপ্সিতা, আমার মায়ের চয়েসটা জানি, কিন্তু শাড়ি ঠিক বুঝি না। তুমি প্লিজ আজ আমার সঙ্গে বেরোবে? একটা লাল রঙের শাড়ি কিনবো, কিন্তু কি যে কিনি। শেষটা যেন ঝিমিয়ে বলল, অর্থাৎ সে উত্তেজিত এবং দ্বিধাগ্রস্ত। ইপ্সিতা না কি বলতে পারে, তাই একসঙ্গে এসে ঢুকলো কলেজ স্ট্রিটের নামি শাড়ি মহলে। রাজের শাড়ির পছন্দ দেখে ইপ্সিতা অবাক হলো। ছেলেটার স্যালারি কত হবে? শাড়িটা নিল 7,000। ওর বাবার জন্য 5,000-এর প্যান্ট শার্ট কিনল, আর 1200 টাকার একটা পারফিউম কিনে হাতে দিল ইপ্সিতার। এটা তোমার। ইপ্সিতা অপ্রস্তুত হয়। আমি কেন? আরে কি মুশকিল, আবার সাল্লু মিয়ার কথা মনে করাতে হবে? ইপ্সিতা দু কাঁধ সামান্য তুলে লজ্জা ভাব প্রকাশ করে। আমিও তোমায়, কিন্তু তোমার স্যালারি এখনো হয়নি। বাট কিছু মনে করো না বস। তোমার স্যালারি কত ভাই, এত এক্সপেন্সিভ জিনিস কিনলে? আমি অ্যাজ আ কন্ডাক্টর নয়, সিনিয়র কোঅর্ডিনেটর হিসেবে জয়েন করেছি। সব রাউন্ড কমপ্লিট হওয়ার পর তো ভাবলাম হবে না, বাট ওরা আমায় আবার নেক্সট লেভেলের জন্য কল করলো। ব্যাস, স্যালারি স্টার্টিং ভালো দিচ্ছে। ইনক্রিমেন্ট 6% অফ বেসিক উইথ মেডিকেল ফ্যাসিলিটি। একটা হলিডে প্যাকেজে 12% ডিসকাউন্ট থাকছে। অবশ্যই প্রফিটেবল জব। ইপ্সিতার ভালো লাগলো, বলল, খুব আনন্দের খবর রাজ। রাজের চোখে আত্মবিশ্বাস আর সন্তুষ্টির ঝিলিক। ইপ্সিতা বুক ভরে শ্বাস নিল। ভালো খবর শুনতে কার বা মন্দ লাগে। একটা নতুন আশা যেন উন্নতির হাত ধরতে চায়। কিন্তু সবার আশা মসৃণভাবে পূরণ হলেও ইপ্সিতার বুঝিতা হয় না। বড় রাগ হয়, কান্না পায়, খিমচে কামড়ে ক্ষতবিক্ষত করতে মন চায় নিজের ভাগ্য বিধাতাকে। এত কেন বাধা, নিত্য সর্বত্র? দেখতে ভালো হওয়া কি দোষের? ওর বসের দৃষ্টি মোটে ভালো না। লোকটার দু গাল ভর্তি ছোটখাটো গর্ত, মুখটা এবড়ো খেবড়ো, ম্লান ধূসর চাহনির ভিতর একটা ভয়ঙ্কর ধূর্ত ভাব। লম্বায় চওড়ায় পাহাড় সমান, গায়ের রং মলিন, ঝাঁকড়া চুল, সবসময় যেন তাক করে আছে ওর দিকে। একটা গ্রুপ মিটিংয়ে সে ইপ্সিতার পাশে এসে দাঁড়ায়, নিজের শরীর যেভাবে হোক ইপ্সিতার শরীরের সঙ্গে স্পর্শে রেখে। দু একবার হাতের ওপর হাত রেখে এমন ভাব করছে যেন কোনো ব্যাপার নয়। সবচাইতে বড় কথা, এগুলো নজরে পড়েছে ওর কলিগদের, ওর সিনিয়র কোঅর্ডিনেটর, HR, এমনকি রিসেপশনিস্ট মেয়েটারও। কিন্তু সবাই মিলে ব্যাপারটা উপভোগ করছে, যেন একজনের হ্যারাসমেন্ট বাকিদের এন্টারটেইনমেন্ট। ইপ্সিতা এই পরিবেশে টিকবে কি করে? নাইট শিফট শেষ করে বাড়ি ফিরবে। সারা রাত জার্মান বলে বলে মুখ ব্যথা করছে। দুই বুড়োর পাল্লায় পড়েছিল। তারা এখনকার একটি আয়ুর্বেদ সংস্থায় ট্রিটমেন্ট নিচ্ছে। তার ওষুধ আর বিধিনিষেধ বোঝাতে বেলা গেছে। একজন ইন্ডিয়ান মহিলাও ছিলেন, যদিও তিনি থাকেন জার্মানিতে। তার সঙ্গে সোজাসুজি ডাক্তারের কথা বলিয়ে দিয়েছে। হাই উঠছিল। কোম্পানি প্রথমে বলেছিল ভেহিকেল প্রোভাইড করবে। প্রথম এক সপ্তাহ করলেও এখন ড্রাইভার নিয়ে কিছু সমস্যা হচ্ছে কদিন ধরে। ভোর 5টা ক্যাব বুক করবে কিনা ভাবছে। তখন একেবারে ওর মুখের সামনে গাড়ি থামালো ওর বস অরুণ নাটিয়াল। বলল, ড্রপ করে দিব চলো। ভদ্রতা বজায় রেখে ইপ্সিতা বলল, নো স্যার, আই ক্যান ম্যানেজ। দরজা খুলে নাটিয়াল বলল, আরে উঠো উঠো। মহা বিপদ, একটা বিশ্রী পরিস্থিতি। এদিকে কোনো ক্যাব নেই, এত সকালে কোথায় কি পাবে? কতক্ষণ ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকবে? গাড়িতে উঠতে বাধ্যই হলো একরকম। ফাঁকা ট্রাফিকবিহীন রাস্তা, কিন্তু অরুণ গাড়ি চালাচ্ছে খুব ধীরে। মাঝে মাঝে ঘুরে তাকাচ্ছে ওর দিকে, বেশ সময় নিয়ে। অস্বস্তি হচ্ছিল ইপ্সিতার। একটা সময় গান চালিয়ে দিল সে। গানটা নিম্ন রুচির। কিছু রাস্তা গিয়ে গাড়ির গিয়ার বদলাবার অজুহাতে ইপ্সিতার থাইতে হাত দিল অরুণ। ইপ্সিতা অবাক হয়ে তাকিয়েছে, তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ইপ্সিতা ভিতর ভিতর গজ রাখছিল, সহ্য করা সহজ নয়। ভিতরকার প্রতিবাদটা যেন গলা চিরে ফেটে বেরোলো তৎক্ষণাৎ। বলল, স্টপ দ্য কার, আই সে স্টপ ইট রাইট নাও।
ওর গলার স্বরে অরুণ চমকে গাড়িতে ব্রেক কষলে এক লাফে গাড়ি থেকে নেমে পড়ল ইপ্সিতা। গাড়ির দরজা ঠেলে বলল, বউ জানে সব কীর্তি, ব্লাডি গান্ডু। তারপর ছুটল বুকের কাছে ব্যাগ চেপে। এ ইপ্সিতার বাড়ির কাছের রাস্তা নয়, একেবারে মাঝপথে। ও কিছুই চিনতে পারছে না। রোদ বেড়েছে লোকজন, গাড়ি, চিরবিরে গরম, কোলাহল। কিছুটা পথ একেবারে দিশাহারার মতো এদিক ওদিক করতে থাকে ইপ্সিতা। এতটা রেগে গিয়েছে যে মাথাটাও ঠিকঠাক কাজ করছে না। মানুষ এত সাহস পায় কোথা থেকে? লোকটাকে চড়াতে পারলে শান্তি হতো। ইপ্সিতা কি ফিরে গিয়ে থাপড়ে আসবে? মন তখন কল্পনায় লোকটাকে জুতো খুলে পেটাচ্ছে। গা রিরি করছে রাগে, বড় হাঁ ফুটছে। কি করে কি না করে ভাবতে পারছিল না কিছু। একবার মনে হলো নিজেকে শান্ত করা সবার আগে দরকার। এভাবে রাস্তায় দাপাদাপি করে কি হবে? তারপর একেবারে অজান্তেই ফোন করে দিল রাজকে। বেশ কিছুক্ষণ ফোন বেজে ফোন কেটে গেল। ইপ্সিতা দাঁড়িয়ে থামের মতন। রাস্তাটা অচেনা। মাল আনলোডিং হচ্ছে একটা মেটারোর থেকে। একটা দুধের গাড়ি ছুটছে কোনো একদিকে। রোদের তেজ তীর্যকভাবে পড়ছে ত্বকে, চিরচির করছে শরীর। খবরের কাগজের বোঝা নিয়ে ছুটছে একটা বাচ্চা ছেলে। চাই বরফ বোঝাই গাড়ির পিছনে দাঁড়িয়ে একটা কালো মতন ছেলে ওকে দেখে চুমু ছুড়ে দিয়ে বিশ্রীভাবে হাসল। কান্না পাচ্ছে ইপ্সিতার। কোথায় এলো? এ কোন দেশ? নাকে আসে আষ্টে গন্ধ। প্রচণ্ড অস্থির করা গরম। ইপ্সিতা নাক টানে। ফোন বাজছে। রাজের নামটা দেখে যে কি হলো, যে আর নিজেকে কোনোভাবে ধরে রাখতে পারল না। ফোন কানে, কান্নায় ভেঙে পড়ল। রাজ ধরফড়িয়ে উঠেছে। কি হয়েছে? কি হলো? কাঁদছো কেন? প্লিজ এসো রাজ, আমি বুঝতে পারছি না আমি কোথায়। তুমি হ্যালো? আরে কি আশ্চর্য, তুমি আজকের দিনে মোবাইলে ডেটা নেই? কেঁদে কেঁদে ইপ্সিতা বলল, কেন? কাম অন ইয়ার, জিপিআরএস অন করো না, আমার সঙ্গে লোকেশন শেয়ার করো। গিভ মি 20 মিনিটস, আমি আসছি। রাত যতক্ষণ না এলো একটা চায়ের দোকানের বেঞ্চে বসে রইল ইপ্সিতা চুপ করে। প্রায় 1 ঘন্টা বাদে রাজ এলো ওর এক বন্ধুর বাইকে। চোখ মুখ বোধহয় ধুতেও পারেনি, চুলও আঁচড়ায়নি। বলল, হোয়াট হ্যাপেন্ড? ওকে দেখে কি যে ভরসা পেল। কান্না পাচ্ছিল কিন্তু কাঁদতে পারল না। এক অদ্ভুত আবেগে উঠে দাঁড়িয়ে হাঁটা দিল ইপ্সিতা। রাজ পিছু নিল ওর। আরে কিছু বলবে তো? ওর দিকে ফিরে তাকিয়ে ইপ্সিতা বলল, দেখতে চাইছিলাম তুমি আমায় নিয়ে কতটা সিরিয়াস। মানে? এই জন্য আমায় ঘুম থেকে তুলে তুমি? ইপ্সিতার মাথা যেন পলকে ঠান্ডা। ঠাউর করতে পেরেছে সবকিছু। স্ট্যান্ড রোড ধরে এসেছিল গাড়ি। এটা হাওড়া। একটা ট্রেন, তারপর পৌঁছে যাবে ফুলেশ্বর। কি একটা মস্তিষ্ক বিভ্রান্তিই না হয়েছিল। কিন্তু ট্রেন চলার সঙ্গে সঙ্গে মনের মধ্যে চলতে শুরু করেছে রাজ, আর কেউ না। ওর ডেস্টিনি শুধু ওই। আর ও নিশ্চয়ই তাই ভাবে, নইলে কেনই বা ছুটে আসবে সাত সকালে। ট্রেনের জানলায় ওর হতবাক মুখটার কথা মনে পড়তে হাসি পেল। নিজের মাথায় নিজেই চাটি মারল ইপ্সিতা। মনে মনে বারবার নাম আওড়ালো ওর, রাজ রাজ রাজ। সম্পর্ক যদি গড়তেই হয় তবে তা স্বীকার করতে দোষের কি? ইপ্সিতা ঠিক করে ফেলেছে, খুলেই বলবে সব। ফোনে শুধু রাজকে বলল, আজ বিকেলে দেখা করবে। ইপ্সিতা আজ একটু বেশি মেকআপ করে ফেলেছে বলে মনে হচ্ছিল নিজের। কানে ঝোলা বড় বড় ঝুমকা, চোখের দুপাতায় ঘন কাজল আর গাঢ় লিপস্টিক। তুতে রঙের শাড়ি পরেছিল গয়না মিলিয়ে। রাজ কিন্তু কিছু তেমন বলল না ওকে দেখে। ভালো মন্দ, সুন্দর, গর্জিয়াস, স্ট্যানিং কিচ্ছুটি না। সামান্য হতাশ হলেও ভিতের ফরফর উত্তেজনা যেন বন্ধ করে রাখছিল বাকি অনুভূতির কপাটগুলো। ওরা বসলো রেস্তোরাঁয়। 2 কাপ কফির অর্ডার দিয়ে রাজ মন দিল মোবাইলে। ও যেন আজ অন্যমনস্ক। ইপ্সিতা মনের কথা বলার জন্য নিষ্পিস করছিল। একবার গলা খাকারি দিয়ে মনোযোগ আনতে চাইল রাজের। কিছু একটা বলে কথা শুরু করবে, তখন হঠাৎ রাজ মুখ তুলে চাইল, আচ্ছা আজ কি অন্য কোথাও যাওয়ার আছে তোমার? ইপ্সিতা মাথা নাড়ল। প্রশ্ন করল, কেন? না, এত সেজেছ তাই বললাম। ঠিক করে হাসলো ইপ্সিতা। আমি তো তোমার সঙ্গে দেখা। একজনের টেবিলে কবিরাজি কাটলেট দেখে বলল, কবিরাজি কাটলেট খাওয়া যায় না? রাজ হাত দেখিয়ে ওয়েটারকে ডাকলো। অর্ডার দিল। তারপর ইপ্সিতার দিকে ঘুরে বলল, ইদানিং দিন ভালো যাচ্ছে আমার। ইপ্সিতা তুতে রঙের নেলপালিশে সাজানো ওর 2 হাত টেবিলের ওপর রেখেছে। জিজ্ঞেস করলো, কি রকম? চাকরি করা ছেলেদের মার্কেটের ডিমান্ড হেভি, সেটা দেখে নিজেই ভিড়মি খাচ্ছি। সব এফবিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। মাকে তো ছেঁকে ধরেছে সব মেয়ের মায়েরা। ভালো রোজগার দেখলে সব তু করে চলে আসে। ভাই, আমার তো মনে হয় আজ সেদিন শুরু হয়ে গেছে। আসলে চাকরি করা ছেলে দেখলে ভাই মেয়েরা ল্যাং করেই। বেকার ছেলের কাছেও কেউ ভিড়বে না। আমি এখন জাস্ট একটা প্যাকেজ। রাজ কথাটা গর্বের সঙ্গে বলে কিছুটা চওড়া হয়ে বসলো। আর ইপ্সিতা? তখন ইপ্সিতার মনে হচ্ছিল ওকে দাঁড় করিয়ে কেউ চড় মারছে। কোনো কথা যেন আর শুনতে পাচ্ছে না।
পায়ের তলা শূন্য, শুনতে পাচ্ছে মুনি কাকিমাকে, এবার বিয়ে করে নে, বর যদি না খাওয়ায় সকলের সেবা করবি। পেট, পাপি পেট, একদল বিভৎসতা যেন উল্লাসে মেতেছে। ইপসিতার নিজেকে পঙ্গু মনে হচ্ছিল, ও যেন চাইলেও এই মুহূর্তে হাঁটতে পারবে না। লজ্জা করছে খুব, কেন সাজলো এত? যদি মুছে ফেলতে পারতো কাজল, লিপস্টিক, যদি খোলা যেত ঝোলা ঝুমকো। গরম কবিরাজি কাটলেটের 2টো প্লেট নামলো সামনে, কাঁটা চামচ আর ছুরি। টেবিলে রাখা টমেটো সস, কাসুন্দি, গোল রিং করা পেঁয়াজ, টমেটো, শসা সাজানো লেটুস শাকে। চোখ জ্বলছে ইপসিতার। প্রেম ভাবলো কি করে? এত বড় ভুল করলো। নিজেকে গায়ে পড়া ভাবতে পারা যায় না। ও তো তা নয়, প্রেম নয়, মোহ। কি বড় ভুল। উঠে দাঁড়িয়ে পড়ল ইপসিতা। রাজ বলল, আরে কি হলো, ওয়াশরুম? একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল ইপসিতা। বলল, ভুল টেবিলে ভুল অর্ডার করে ফেলেছিলাম, কিন্তু ভুল তো শোধরানো যায়, ক্ষমা হয় না অপরাধের। এই টেবিলে বসে কাটলেট খাওয়াটা অপরাধের সমান হবে রাজ, মাফ করো। পিছন ফিরে হাঁটা দেয় ইপসিতা। চেয়ারে বসে থেকেই বার কয়েক ওর নাম ধরে ডাকে রাজ। সব কিছু পিছিয়ে যায়। কোলাহলময় রেস্তোরাঁর ভিতরেই থেমে থাকে বাকিটা। ইপসিতা হাঁটতে থাকে। হাঁটতে হবে এভাবেই, জীবন সঙ্গে আছে, একটু একটু করে শিখিয়ে দেবে বাদ বাকি আরটুকু। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।